চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা। সংঘবদ্ধতার গোড়ার কথা অর্থাৎ চতুর্থ অধ্যায়ে কি বিষয়বস্তু রয়েছে, কোন কোন প্রশ্নগুলো পড়লে এখান থেকে পরীক্ষাতে কমন পাওয়ার সম্ভাবনা প্রবল। আচ্ছা, 2026-এর পরীক্ষাতে তো এই অধ্যায় থেকে প্রশ্ন চলে এসেছে, তাহলে 2027-এ কি এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ? এই অধ্যায়টা 2027-এর জন্য পড়বো? তোমাদের চতুর্থ অধ্যায় থেকে যা সমস্যা রয়েছে আজকের এই ভিডিওতে আমি পুরো ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদের সবাইকে সকলকে স্বাগত জানাই আমার 30 ডেজ হিস্ট্রি চ্যালেঞ্জের আজকের ডে 2। এই ডে 2 তে তোমাদের চতুর্থ অধ্যায় যাবতীয় যা সমস্যা রয়েছে সমস্তটাই ক্লিয়ার করার চেষ্টা করছি। চলো প্রথমে জেনে নেওয়া যাক এই অধ্যায়ের বিষয়বস্তু। বিষয়বস্তু বুঝতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে সেই সময়কার সমাজচিত্র। সেই সময় অর্থাৎ 19 শতকের সময়ে আমাদের ভারতবর্ষকে কারা শাসন করতো এগুলো কিন্তু আমরা আগেই জানবো। তো চলো সংক্ষেপে তোমাদের বিষয়বস্তুটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, আমাদের 19 শতকে ভারতবর্ষের শাসন করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতবর্ষকে শাসন করতো, ঠিক আছে। তো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ধীরে ধীরে শোষণে পরিবর্তন হলো। কি রকম শোষণ? অর্থনৈতিক শোষণ। স্বাধীনতা তো একেবারেই ছিল না, সেটা ভুলেই যাও। স্বাধীনতা একেবারেই ছিল না, অর্থনৈতিক শোষণ, বিভিন্ন ভাবে শোষণ করতো তারা। এবার এই যে শোষণ করতে, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আস্তে আস্তে শোষণে পরিবর্তন হলো। এই শোষণের বিরুদ্ধে ভারতবাসীরা ঐক্যবদ্ধ হলো। এই ঐক্যবদ্ধ হওয়ার ফলে তোমরা যখন এই অধ্যায়ের বিষয় পড়বে বা বিভিন্ন প্রশ্ন যখন তোমরা পড়বে, তখন সমস্ত জায়গায় দেখবে যে এই অধ্যায়ের যাবতীয় যা কিছু রয়েছে মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল, সংঘবদ্ধ হয়েছিল। এই জন্যই কিন্তু এই অধ্যায়ের নাম সংঘবদ্ধতার গোড়ার কথা। অর্থাৎ মানুষ যে সংঘবদ্ধ হয়েছিল, কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, কিসের জন্য হয়েছিল, এইগুলোর গোড়াতে তোমাকে এই অধ্যায়টা কিন্তু জানান দেবে। সেই জন্যই নামটা হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা। আমরা যদি এই মাধ্যমিকের যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সেই সমস্ত অধ্যায়গুলো যদি একটু নামগুলো ভালো করে বিবেচনা করি, তাহলে কিন্তু আমরা বিষয়বস্তুটা অনেকটা বুঝে যাব। তো দেখো, চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা। তো এই যে শোষণ আস্তে আস্তে শাসন শোষণে পরিবর্তন হলো, বিভিন্ন ভাবে শোষণ করতে লাগলো, এর ফলে সৃষ্টি হলো বিভিন্ন আন্দোলন, বিভিন্ন প্রোটেস্ট বলতে পারো। যেমন আমাদের সব থেকে বিখ্যাত যেটা বা আমরা যেটা এই অধ্যায়ে বেশি গুরুত্ব সহকারে পড়বো সেটা হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহ। এই বিদ্রোহ আমাদের ব্যারাকপুরের সেনা ছাউনি থেকে মঙ্গল পান্ডে শুরু করেছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন। এই বিদ্রোহ অনেকে আবার মহাবিদ্রোহ বলেছেন, অনেকে আবার নিছক সিপাহী বিদ্রোহ বলেছেন। কেউ কেউ মনে করেছিলেন এটা শুধু সিপাহীদের উত্থান ছিল বা সিপাহীদের স্বার্থে এই বিদ্রোহ তৈরি হয়েছিল বলে এটি কি সিপাহী বিদ্রোহ অনেকে বলেছেন। আবার বীর সাভারকর, মনে রাখবে এটা কিন্তু দেয়, বীর সাভারকর একে স্বাধীনতার প্রথম সংগ্রাম বলে অভিহিত করেছিলেন। এই যে স্বাধীনতার প্রথম সংগ্রাম, কেউ আবার বলেছেন মহাবিদ্রোহ, কেউ আবার বলেছেন সিপাহী বিদ্রোহ, বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মহান ব্যক্তিরা বিভিন্ন নামে এটিকে অভিহিত করেছিলেন। এর পরবর্তীতে দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে এই বিদ্রোহকে অর্থাৎ 1857 সালের মহাবিদ্রোহকে ঠেকাবার চেষ্টা করা হয়েছিল। দেখো, শেষ পর্যন্ত এই বিদ্রোহ দমিত হয়েছিল, কিন্তু কেন দমিত হয়েছিল সেটা আমাদের জানা দরকার। আমাদের বাঙালির যে শিক্ষিত সমাজ, আমাদের বাঙালির শিক্ষিত সমাজ ইংরেজদের কাছ থেকে প্রচুর সুযোগ সুবিধা পেত। প্রচুর সুযোগ সুবিধা পাওয়ার ফলে বাঙালি এই বুদ্ধিজীবী সমাজ ও শিক্ষিত সমাজ এই বিদ্রোহকে নিন্দা করতে শুরু করলো। তা তো করবেই। দেখো, একটা শ্রেণী যদি ইংরেজদের কাছ থেকে খুব সুযোগ সুবিধা পাচ্ছে, শিক্ষাগত, অর্থগত বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, তাহলে কি আর তারা এই সমস্ত বিদ্রোহ চাইবে? একেবারে চাইবে না। সেহেতু একেবারেই সিম্পল ভাবেই তারা এই বিদ্রোহকে নিন্দা করতে শুরু করলো। তার পরবর্তীতেও ভারতের যে সমস্ত কি বলবো সংবাদ মাধ্যম গুলো ছিল, ঠিক আছে, সংবাদ মাধ্যম গুলো কিন্তু এর বিরোধী মত প্রকাশ করতে শুরু করলো। কিন্তু এখানে থেমেছিল না, বিদ্রোহ ভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছিল। বিদ্রোহ বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছিল। দিল্লি, জগদীশপুর, গোরক্ষপুর এবং ব্যারাকপুর থেকে তো এই বিদ্রোহের উদ্ভবই হয়েছিল। তো ভারতের বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চল, উত্তর পূর্বের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল এবং এই বিদ্রোহের প্রভাব ছিল দেখার মতো। তবে ভারতবর্ষের একটা অংশে এই বিদ্রোহের কোনো প্রভাব পড়েনি, সেটা হচ্ছে চেন্নাই। এটা কিন্তু প্রশ্নে আসতে পারে যে ভারতবর্ষের কোন অংশে বা কোন অঞ্চলে
মহাবিদ্রোহের কোনো প্রভাব দেখা যায়নি। সেটা উত্তর হয়ে যাবে চেন্নাই বা মাদ্রাজ। ঠিক আছে? তো এই রকম ভাবে আস্তে আস্তে এই বিদ্রোহ যখন বাড়তে থাকলো, তখন বাঙালির শিক্ষিত সমাজ, আমাদের যে সংবাদ মাধ্যম, তারপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন দমন পীড়ন নীতির মাধ্যমে আস্তে আস্তে এই আন্দোলন, এই বিদ্রোহ বা মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ যাই বলবে, এই বিদ্রোহ কিন্তু দমিত হয়েছিল বা শেষ হয়ে গিয়েছিল। তবে এই বিদ্রোহ নিজ লক্ষ্যে না পৌঁছাতে পারলেও আমরা বলতে পারি এই বিদ্রোহ ব্রিটিশ সরকারকে বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হিলিয়ে রেখে দিয়েছিল। কিভাবে হিলিয়ে রেখে দিয়েছিল? দেখো, এই বিদ্রোহ মানে ভারতবর্ষের এই প্রথম একটা বিদ্রোহ ছিল যে বিদ্রোহ ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এমন কোনো আগে কোনো বিদ্রোহ ঘটেনি যে শাসন এই যে সরকারের বিরুদ্ধে, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে এতটা জনমত তৈরি করবে বা এতটা বড় বিদ্রোহ আকারের এত বড় তৈরি করবে, এরকম কোনো বিদ্রোহ কিন্তু ভারতবর্ষে আগে কখনো হয়নি। মহাবিদ্রোহ সেটা করে দেখিয়েছিল। এর পরবর্তীতে মহারানী ঘোষণাপত্রের পরিপ্রেক্ষিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে এবং প্রত্যক্ষ প্রত্যক্ষ ব্রিটিশ সরকারের প্রতিষ্ঠা হয় এই ভারতবর্ষে। এরপর থেকেই প্রত্যক্ষভাবে ব্রিটিশ সরকার শাসন করে ভারতবর্ষকে, এবং তার পরবর্তীতেও কিন্তু প্রচুর ভাবে আমাদের ভারতবর্ষ শোষিত হয়েছে, শাসনের কথাই শোষিত হয়েছে। ঠিক আছে? তো দেখো, এই সমস্ত বিষয়গুলো আমরা এই যে চতুর্থ অধ্যায়ে বিভিন্ন ভাবে মানে সমাজ, তখনকার সমাজ শোষিত হচ্ছে কিভাবে আমরা জানতে পারি, বিভিন্ন গ্রন্থ থেকে, বিভিন্ন সাহিত্য থেকে, বিভিন্ন চিত্রকর্ম থেকে আমরা জানতে পারি। এই সময়কার সভা সমিতির উদ্ভব, ঠিক আছে, তারপর হিন্দু মেলা, এই যে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু সংঘবদ্ধতার গোড়ার কথা দিয়ে আরো একটু বিষয়ে গভীরে নিয়ে যায়। তোমাদের হিন্দু মেলা অবশ্যই গুরুত্বপূর্ণ আছে। সভা সমিতির যুগ এবছরে দিয়ে দিয়েছিল, হয়তো নাও দিতে পারে, আর অতটা গুরুত্বপূর্ণ না থাকলেও তোমাদেরকে জানতে হবে যে সভা সমিতি কি, হিন্দু মেলা কি, এগুলো তোমাদেরকে একটু জানতে হবে। আর এই যে এই সভা সমিতি, হিন্দু মেলা, এইগুলোই কিন্তু সেই 19 শতকের সমাজকে সংঘবদ্ধ করতে সাহায্য করেছিল। ভারতীয় সমাজে জাতীয়তা বোধ গড়ে তুলতে বিভিন্ন সভা সমিতির উদ্ভব হয়েছিল। এই বিভিন্ন সভা সমিতিগুলির গুরুত্ব যতটাই গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে, এই সমস্ত সভা সমিতির ভূমিকা যতটাই গুরুত্বপূর্ণ ছিল, তার থেকেও অতি গুরুত্বপূর্ণ ছিল বিভিন্ন সাহিত্য, বিভিন্ন চিত্রকর্ম। বিভিন্ন সাহিত্যর মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ, এবং তার পরবর্তীতেও রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস, বর্তমান ভারত। এগুলো কিন্তু আমাদের ভারতীয় সমাজের জাতীয়তা বোধ গড়ে তুলতে অনেক বেশি সহায়ক। ছবির মধ্যে ব্যঙ্গচিত্র, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা, এগুলিও ভারতীয় সমাজের জাতীয়তা বোধ গড়ে তুলতে আরো সাহায্য করে এবং রাজনৈতিক জ্ঞান বিকাশে আরো সাহায্য করে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই সমস্ত বিভিন্ন মানুষ সংঘবদ্ধ হলো, একটা শ্রেণীতে এলো, এবং মানুষ চেয়েছিল এই ব্রিটিশ সরকারের বিতরণ করা। সবাই সংঘবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিদ্রোহ শুরু করলো। এখান থেকে আস্তে আস্তে শুরু হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন সংগ্রাম। অর্থাৎ এই সংগ্রামগুলো বা এই বিদ্রোহগুলোর একটাই লক্ষ্য ছিল, সেটা হচ্ছে ব্রিটিশদের বিতাড়ন করা ভারত থেকে এবং ভারতে নিজেদের শাসন তৈরি করা। ব্যাস, এটুকুই হচ্ছে চতুর্থ অধ্যায়ের তোমাদের বিষয়বস্তু। তো দেখো, চতুর্থ অধ্যায়ে আমাদের আগের বছর অর্থাৎ 2026 সালে চতুর্থ অধ্যায় থেকে দুটো প্রশ্ন, 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন কিন্তু চলে এসেছে। তো সেই ক্ষেত্রে এই বছরে কি প্রশ্ন আসতে পারে বা এই বছরে কি এই অধ্যায়টা পড়বো? দেখো, তোমরা যদি ভেবে থাকো যে 2026 সালে প্রশ্ন এসেছে, তাহলে আমরা আর পড়বো না এই অধ্যায়, অতটা গুরুত্বপূর্ণ নয়, তাহলেই কিন্তু তোমাদের অবস্থা টাইট হয়ে যাবে। কারণ এই অধ্যায় থেকে তোমাদের ম্যাপ পয়েন্টিং 100% শিওর আসবেই আসবে, প্রত্যেক বছর আসে, এই বছরও আসবে। শর্ট প্রশ্ন এই বছরও আসবে, প্রত্যেক বছর যেমন আসে সেরকমই আসবে। তো তোমাদের এই অধ্যায়টা বড় প্রশ্নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না হলেও শর্ট প্রশ্নের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ। তো চলো এবার জেনে নেওয়া যাক কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে, কোন কোন প্রশ্নগুলো, বড় প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। যদি এই অধ্যায় থেকে প্রশ্ন দেয় তাহলে এই প্রশ্নগুলো তোমরা কমন পেতে পারো। তো চলো সেই প্রশ্নগুলো আমরা একটু ভালোভাবে জেনে নিই।